হ্যালো মাই স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? পড়াশোনা কেমন চলছে লকডাউনে? স্কুল তো কবে খুলবে কারোর ঠিক নেই। অবস্থা তো খুব খারাপ। প্রতিদিনই বাড়ছে হাজার হাজার করোনা আক্রান্ত রুগী। আজকে শুনলাম 24,000 ভারতবর্ষে ইনক্রিজ পার ডে। হ্যাঁ, কবে যে শেষ হবে, কবে যে থামবে তার কোনো খোঁজ খবর কিছু নেই। ভ্যাকসিন ট্রায়াল নাকি শুরু হয়েছে, দেখা যাক। এটা একটা ভালো খবর। তো যাই হোক, আমি এসেছি তোমাদের সামনে, জাহাঙ্গীর আলম স্যার। আজকে একটা নতুন লেসন নিয়ে এসেছি, কিন্তু আমি তো তড়িৎ পড়াচ্ছিলাম আজকে, কিন্তু তড়িতের লেসন নয়, আজকে লাইটের একটা লেসন বাকি ছিল। যেহেতু আমি এই সপ্তাহে ভিডিও বানানোর সময় পাইনি, সেহেতু লাইটের একটা লেসন এই সপ্তাহে দিয়ে দিচ্ছি। এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। লাইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং তার বিভিন্ন ধর্ম, খুব ইন্টারেস্টিং। কিন্তু আমি যখন লাইট পড়াচ্ছিলাম তখন লাইট চ্যাপ্টারের একটা ভিডিও রেডি করা ছিল, সেটা তখন পাবলিশ করা হয়নি। তো যেহেতু এ সপ্তাহে আমি ভিডিও বানাতে পারিনি, সেজন্য ভাবলাম সেটা আজকে পাবলিশ করে দিই। সেই জন্য ভিডিওটা আমি নিয়ে আসছি। এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। আমি তখন এটা পাবলিশ করিনি, পরে পাবলিশ করবো ভেবেছিলাম। তা লাইট তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং লাইটের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো কি, তারপরে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে আর কি কি পড়ে, তাদের ফ্রিকোয়েন্সি, তাদের তরঙ্গ দৈর্ঘ্য, এবং লাইটের বিভিন্ন প্রপার্টিস, এর মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এদের মধ্যে কি সম্পর্ক, এবং আলোর কে কেন বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, লাল আলোকে, এসবগুলো আমরা পড়াবো। তো চিন্তার কিছু নেই, সামনের সপ্তাহে হ্যাঁ তড়িতের আরও লেসন আসবে। তড়িৎ ক্লাস 10-এর তড়িৎ চ্যাপ্টারটা শেষ করার পরে আমি 12-এর লেসন শুরু করব ভাবছি। তো এটা গুড নিউজ ফর ক্লাস 12 স্টুডেন্টস। তো তোমাদের বন্ধুবান্ধব 12-এর যারা আছে তাদেরকে বলবে, জানিয়ে দিবে এই সুখবরটা, যে আমি ক্লাস 12-এর জন্য লেসন শীঘ্রই শুরু করতে যাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স ওরিয়েন্টেড কিছু লেসনও হবে, অর্থাৎ প্রিপারেশন ফর জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান, ফিজিক্স সাবজেক্টের উপর এটাও শুরু হবে। তো সামনে কয়েক সপ্তাহের মধ্যেই এটা শুরু হয়ে যাবে, বা এক সপ্তাহের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে। তখন ক্লাস 10-এর লেসন কিছুদিন স্টপ থাকবে, এবং টার্ন বাই টার্ন ক্লাস 10-12, 10-12 এভাবে লেসন কিন্তু আসতেই থাকবে। তো এটা একটা ভালো খবর। আর যারা নতুন এসেছে তাদের জন্য বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো লেসন পাওয়ার জন্য, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা টিপে দিবে, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে যখন আমার লেসন রিলিজ হবে। আর বলি, লেসনগুলো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, কমেন্ট করবে কেমন লাগছে, এবং নতুনরা যারা এসেছে তারা সাবস্ক্রাইব করবে। আর নতুনদের জন্য একটা খবর বলি, পুরনো লেসনগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে। যখন যেটা দরকার সেটা ক্লিক করে পড়াশোনা করে নিও, দেখে নিও, ওয়াচ করে নিও, অনেক কিছু শিখতে পারবে। ওকে, তাহলে চলো আজকে লেসনটা শুরু করা যাক। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আজকের লেসন। দেখো, আলোক তরঙ্গ, লাইট ওয়েভ, বিজ্ঞানী ম্যাক্সওয়েল নামটা মনে রাখবে। উনি প্রথম বলেছিলেন, দেখিয়েছিলেন যে আলোক তরঙ্গ হচ্ছে, মানে শব্দের মতোই আলোক তরঙ্গ। শব্দ যেমন তরঙ্গ তোমরা জানো, মাধ্যমের দরকার হয় শব্দ ছড়িয়ে পড়তে, কিন্তু আলোক তরঙ্গ যদিও এর জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রথম দেখিয়েছিলেন যে আলোক তরঙ্গ হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় ইংরেজিতে বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নামের মধ্যে দেখতে পাচ্ছ দুটো পার্ট আছে, ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রিক পার্ট আর ম্যাগনেটিক পার্ট। তো এটা হায়ার ক্লাসের ব্যাপার, তোমাদের আমি খুবই এক লাইনে একটা জিনিস বলে দিই, যে আলোক তরঙ্গর মধ্যে দুটো ফিল্ড সবসময় কম্পমান থাকে, একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড। এই দুটোর সংমিশ্রণে লাইটের সৃষ্টি, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সৃষ্টি। ফিল্ড কী জিনিস সেটা পরে বুঝবে তোমরা, মানে একটা ইলেকট্রিকের অংশ, ইলেকট্রিক্যাল পার্ট থাকে, আর একটা ম্যাগনেটিক পার্ট থাকে, এরকম, যারা পরস্পর লম্বভাবে কম্পিত থাকে। যেমন ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো ইলেকট্রিক পার্টটা ওয়াই অক্ষ বরাবর কম্পিত থাকছে, ওয়াই অক্ষ বরাবর। আর ম্যাগনেটিক পার্টটা বি যেটা, সেটা জেড অক্ষ বরাবর, অর্থাৎ ওয়াই এর সঙ্গে জেড তো লম্ব। তো এটা এইভাবে যদি করে কম্পিত হয় এই ওয়াই অক্ষ বরাবর, আর এটা জেড অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, তাহলে আলো গমন করবে
উভয়ের সঙ্গে লম্বভাবে অর্থাৎ এক্স অভিমুখে, অর্থাৎ এক্স অভিমুখে যদি আলো গমন করে তাহলে ইলেকট্রিক পার্টটা এবং ম্যাগনেটিক পার্টটা যথাক্রমে ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর কম্পিত হবে লম্বভাবে। অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলো এর মধ্যে দুটি ভেক্টর কাজ করে, এরা ভেক্টর, হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রিক ভেক্টর আর ম্যাগনেটিক ভেক্টর, এরা সবসময় কম্পিত অবস্থায় থাকে। তো এর বেশি তোমরা এই লেভেলে বুঝতে পারবে না, তো তোমরা হায়ার এডুকেশনে যারা যাবে বা টুয়েলভে সায়েন্স যারা পড়বে তারা আরও ভালো করে পড়বে। তো আমরা এখানে ওটা শেষ করব। আমরা পরবর্তী এতে চলে আসছি যে আলো যখন বলছি তরঙ্গ, তখন নিশ্চয়ই একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তো আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে ল্যামডা মানে ওয়েভলেন্থ ল্যামডা দিয়ে চিহ্নিত করা হয়। এই যে এই চিহ্নটা দেখো ল্যামডা, এটার নাম, হ্যাঁ, LAMBDA ল্যামডা, এটা গ্রিক লেটার, হ্যাঁ, তোমরা ল্যাম বিটা সাইলেন্ট করে দিতে পারো, ল্যামডা, হ্যাঁ, এটা তরঙ্গ দৈর্ঘ্যের চিহ্ন। তো আমরা দেখে নেব যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর বেগ এবং আলোর কম্পাঙ্ক কাকে বলে এবং এদের মধ্যে সম্পর্ক, এর মধ্যে সম্পর্ক কি। তো তরঙ্গকে ল্যামডা, এই যে চিহ্নটা বললাম তোরা শুনে নিয়েছো, ল্যামডা দিয়ে চিহ্নিত করা হয়, বেগকে ভি দিয়ে, ছোট হাতের ভি দিয়ে চিহ্নিত করা হয়, আর কম্পাঙ্ককে ফ্রিকোয়েন্সি, এটা এন, ছোট হাতের এন দিয়ে চিহ্নিত করা হয়। তো প্রথমে আমরা দেখব যে তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায়, অর্থাৎ আলোকে তুমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো তাহলে যে তির্যক তরঙ্গ, তো আলো তির্যক তরঙ্গকে এইভাবে এইভাবে হ্যাঁ রিপ্রেজেন্ট করা হয়। যা এই যে শীর্ষবিন্দু, তরঙ্গ শীর্ষ বলে, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ শীর্ষ থেকে আরেকটা তরঙ্গ শীর্ষ যে দূরত্ব, এটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, এই একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখানে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য, আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বুঝতে পারছো তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? একটা কম্পনে আলো যতদূর যায় সেটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ কার কম্পন? ওই যে ইলেকট্রিক ভেক্টর বা ম্যাগনেটিক ভেক্টর ই এবং বি, ওদের কম্পন, একটা কম্পনে যতদূর আলো যায় সেটা তরঙ্গ দৈর্ঘ্য। আর বেগ হচ্ছে যে তরঙ্গ একক সময়ে মানে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গের বেগ। আর কম্পাঙ্ক কি হলো? 1 সেকেন্ডে যতবার কম্পিত হয়, 1 সেকেন্ডে যতবার কম্পিত হয়, ওই ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ভেক্টরগুলো কম্পিত হয়, তো 1 সেকেন্ডে তারা যতবার কম্পিত হয় সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। তাহলে ল্যামডা ভি এবং এন এর মধ্যে একটা সম্পর্ক খুব সহজেই আমরা বের করে নিতে পারি যে একটা কম্পনে কত দূর যাবে ল্যামডা, এখানে দেখে নাও, একটা কম্পনে কত যাবে ল্যামডা ডিস্টেন্স যাবে একটা কম্পনে। তাহলে এন বার যদি কম্পিত হয় তাহলে কত দূর যাবে? এন গুণিত ল্যামডা এত ডিস্টেন্স যাবে। এই এন বার কম্পিত হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে মোট কত দূর গেল? এন ইন্টু ল্যামডা, এতটা দূর। তাহলে 1 সেকেন্ডে যত দূর যাচ্ছে সেটাই তো বেগ, তরঙ্গের বেগ, তাহলে সেটাকেই আমরা বলছি ভি, 1 সেকেন্ডে যত দূর যায়। অতএব সম্পর্কে দাঁড়ানো ভি ইকুয়াল টু এন ল্যামডা, হ্যাঁ, এন ল্যামডা, ভি ইকুয়াল টু এন ল্যামডা। এটা হচ্ছে এন ডট নাম এন গুণিত ল্যামডা। এইটাই হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক আলোর ক্ষেত্রে। যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলো ছাড়াও প্রচুর আছে, আমরা একটু পরে সেটা দেখব। আলো ছাড়াও তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রচুর রয়েছে, মাইক্রোওয়েভ, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, এক্স রে, গামা রে, এগুলো আমরা এতে সম্বন্ধে ডিটেলসে পড়ব, এরপরেই আসছে সেটা। ওকে, তাহলে আমাদের নেক্সট টপিকে চলে আসি। দেখো হেডলাইনটা কি লিখেছি, মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। অর্থাৎ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে তোমার মিউ, আলোর বেগ সি দিয়ে চিহ্নিত করা হয়, অন্য যে কোনো কণা বা বস্তু বেগ ভি দিয়ে চিহ্নিত করা হয়, ইউ দিয়ে, কিন্তু আলোর ক্ষেত্রে বলেছিলাম ফিক্সড একটা চিহ্ন আছে সি, ছোট হাতে সি, এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে মিউ, সি এবং ল্যামডার মধ্যে সম্পর্ক। আর আমরা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তোমরা ভালো করে এটা জেনে রাখবে।
দেখো এই মাধ্যম থেকে বি মাধ্যমে আলো যাচ্ছে, যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন খুব ভালো করে মনে রাখবে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। ওকে, তার জন্যই বেগের পরিবর্তন হয়ে যায়। তোমার এক মাধ্যমে আলোর বেগ এখানে ধরুন সিএ, অর্থাৎ এই মাধ্যমে আলোর যে বেগে যাচ্ছে সেটা সি, আর বি মাধ্যমে যখন আলো গেল তখন বেগটা হয়ে গেল সিবি, অর্থাৎ পরিবর্তন হয়ে গেল, তার ল্যামডাও পরিবর্তন হবে, অর্থাৎ ল্যামডা বি হয়ে গেল। আগেও তরঙ্গদৈর্ঘ্য ছিল ল্যামডা এ মাধ্যমে যখন আলো যাচ্ছিল তখন তরঙ্গদৈর্ঘ্য ছিল ল্যামডা এ, বি মাধ্যমে যখন প্রবেশ করলো তখন তরঙ্গদৈর্ঘ্য হয়ে গেল ল্যামডা বি, কারণ ওর বেগ পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু বেগ পরিবর্তন হলে কি হবে, কম্পাঙ্ক পরিবর্তন হয়নি, তাহলে কম্পাঙ্ক পরিবর্তন না হলে ওকে তো একটা জিনিস পরিবর্তিত হতে হবে, সেটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। ওকে, তাহলে তোমরা জানো সি ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গদৈর্ঘ্য। কম্পাঙ্ক যেহেতু পরিবর্তন হবে না, তাহলে সি পরিবর্তন হতে গেলে ওকে তরঙ্গদৈর্ঘ্যই পরিবর্তন হবে। তাহলে আমি এই জন্য দুটো আলাদা লিখেছি, এই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এ, বি মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা বি, আর এই মাধ্যমে বেগ সি এ, বি মাধ্যমে আলোর বেগ সি বি। এবং একটু আগেই আমরা দেখিয়েছিলাম যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি সমান হচ্ছে যে এ মাধ্যমে আলোর বেগ বা বি মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সবসময় প্রথম মাধ্যমের সাপেক্ষে, এটা লেখা হয় এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মিউ বি, এভাবে লেখা হয়। এটা তাহলে নিচের দিকে থাকে, অর্থাৎ হরে থাকে বি মাধ্যমে আলোর বেগ, আর উপরে থাকে প্রথম মাধ্যমে আলোর বেগ, তাহলে এ মাধ্যমে আলোর বেগ বা বি মাধ্যমে আলোর বেগ। তাহলে আমরা যে নলেজটা আমরা যে অলরেডি রয়েছে সেখান থেকে আমরা লিখতে পারি যে এই যে আলোর বেগ সি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, কম্পাঙ্কিত তরঙ্গদৈর্ঘ্য, এই সূত্র অনুসারে আমরা প্রথম মাধ্যমিক ক্ষেত্রে লিখতে পারি, ধরো এটা লিখতে পারি সি এ আর এটা হচ্ছে সি বি। তাহলে সি এ মানে হচ্ছে তোমার এন ইন্টু ল্যামডা এ, আর সি বি মানে হচ্ছে এন ইন্টু ল্যামডা বি। কেন? কারণ কম্পাঙ্ক উভয় ক্ষেত্রে একই থাকবে, এখানেও যা কম্পাঙ্ক থাকবে এখানেও যা কম্পাঙ্ক থাকবে, কিন্তু কম্পাঙ্ক কিন্তু আমি ধরবো, কম্পাঙ্ক কিন্তু আমি ধরবো। ওকে, এন একই থাকবে, কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে ল্যামডা এ বাই ল্যামডা বি। অতএব আমরা দেখো তিনটি সম্পর্ক পেয়ে গেলাম, এটা এটা এবং এটা সমান এটা সমান এটা, অর্থাৎ মিউ, হ্যাঁ এটা এ আর বি দিতে পারো, এ অর্থাৎ বি মাধ্যমের বি এ মাধ্যমের সাপেক্ষে, এটা ইকুয়াল টু তোমার তরঙ্গ দৈর্ঘ্য প্রথম মাধ্যমে যায় এবং তরঙ্গ দৈর্ঘ্য দ্বিতীয় মাধ্যমে যায়, এবং এটা ইকুয়াল টু তোমার সি এ বাই সি বি, অর্থাৎ প্রথম মাধ্যমে আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। এইটাই হচ্ছে আমাদের কাজ, এটাই কাজ চলে যায়। তাহলে এটা হচ্ছে তোমার ফাইনাল সম্পর্ক, অর্থাৎ মিউয়ের সঙ্গে, হ্যাঁ মিউয়ের সঙ্গে তোমার তরঙ্গদৈর্ঘ্য এবং আলোর বেগের সম্পর্ক, এটা ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এবার আমরা আমাদের নেক্সট আলোচনায় চলে আসছি। তাহলে আমরা আমাদের নেক্সট আলোচনায় চলে আসি। দেখো দৃশ্যমান ও অদৃশ্য আলো। দৃশ্যমান মানে ভিজিবল লাইট, আমরা যে আলোতে দেখতে পাই। তাহলে আমাদের কাছে কিছু আলো আছে যেগুলোতে আমরা দেখতে পাই না, এই মানেটা তো তাই। তোমাদের আগে বলেছি আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো আলো ছাড়াও কিন্তু আরও অনেক তরঙ্গের তোমরা নাম শুনেছো, যেমন এক্স রে নাম শুনেছো, আলট্রাভায়োলেট রে অতিবেগুনি রশ্মি নাম শুনেছো, অবলোহিত রশ্মি নাম শুনেছো, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, হ্যাঁ রেডিও ওয়েভ ইত্যাদি নাম শুনেছো। এইগুলো কিন্তু সবই একই গোত্রের, অর্থাৎ এরা একটা ফ্যামিলির মধ্যে পড়ে। আমাদের আলো সহ এই সমস্ত রশ্মিগুলিকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তোমরা স্ক্রিনের দিকে দেখো, আমি পুরো ফ্যামিলিটাকে এঁকেছি, এরা কিন্তু একই ফ্যামিলির মেম্বার। অর্থাৎ এই যে দৃশ্যমান আলো দেখো, এই যে আলোতে আমরা দেখতে পাই সেটুকু একটা ছোট্ট একটা অংশ পুরো তড়িৎচুম্বকীয় ফ্যামিলি, এটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় বর্ণালী। এই যে আমি এঁকেছি যেটা, এটাকে বলে বর্ণালী, অর্থাৎ ইংরেজিতে বলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ও যে আমরা যখন প্রিজমে আলোর বিচ্ছুরণ করাচ্ছিলাম তখন যে আলো সাদা আলো ভেঙে 7টা কালার হলো, সেই 7টা কালার যখন স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ কোনো পর্দায়, সেই 7টা কালারকে পর্দায় যখন দেখতে পাচ্ছ তাকে বলা হয় বর্ণালী। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা হচ্ছে তোমার বিচ্ছুরণ, কিন্তু যেটা আমি স্ক্রিনে পাচ্ছি, পর্দায় পাচ্ছি, সেটাকে বলে বর্ণালী মানে স্পেকট্রাম। তো এখানে দেখো স্পেকট্রাম দেওয়া হয়েছে, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমস্ত মেম্বারদের স্পেকট্রাম।
তাহলে এদের প্রত্যেকেরই বেগ কিন্তু আলোর বেগের সমান, অর্থাৎ যেহেতু আলোর বেগ ম্যাক্সিমাম কম, মানে বিশ্বে আলোর থেকে বেশি বেগ হতে পারে না, প্রত্যেকেরই বেগ কিন্তু সেম, আলোর যা বেগ তাই, অর্থাৎ সি মানে 1,86,000 মাইল পার সেকেন্ড বা 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। তো প্রত্যেকেরই বেগ যদি সমান হয় তাহলে প্রত্যেকের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক আলাদা, হ্যাঁ, প্রত্যেকেরই কম্পাঙ্ক আলাদা, তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। তো আমি এখানে মাপটা দিয়ে রেখেছি, দেখো তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজানো হয়েছে। প্রথমে বেশি তরঙ্গ দৈর্ঘ্য থেকে শুরু করে কম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কম হবে, আবার যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্য এদিকে কম হয় তাহলে এর ফ্রিকোয়েন্সি বেশি হবে। এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয়েছে মিটারে, মিটারে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয়েছে। তো বেশি তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে কম ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সির দিকে যদি আমি সাজাই তাহলে এই যে তরঙ্গগুলোকে পরপর যারা আসবে সেগুলো হচ্ছে, প্রথমে আসবে রেডিও ওয়েভ, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে অবলোহিত মানে ইনফ্রারেড, তারপরে ভিজিবল লাইট দৃশ্যমান আলো মানে যে আলোতে আমরা দেখতে পাই, অর্থাৎ এইটুকুতে আমরা দেখতে পাই, তারপরে আলট্রাভায়োলেট যেটা আমরা দেখতে পাই না, তারপরে এক্স রে তোমরা জানো হাড়ের ছবি টবি করতে ব্যবহার হয়, তারপরে গামা রে আরও খুব শক্তিশালী একটা রশ্মি গামা রেস। মাপটা একটু বলে দিই, দেখো 10⁴ মিটার তরঙ্গ দৈর্ঘ্য, এখানে এম লেখা আছে দেখো মিটার, এগুলো সবই কিন্তু মিটারে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয়েছে। তো আলোর বেগকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে তুমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে, ওকে, কারণ ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান আলোর বেগ। তাহলে 10⁴ মিটার মানে 10⁴ মানে 10,000, চিন্তা করে দেখো 10,000 মিটার মানে 1,000 মিটার 1 কিলোমিটার, মানে 10 কিলোমিটার, 10 কিলোমিটার, তাহলে এখানে ধরো 5 কিলোমিটার, এখানে দেখো 1 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যে হতে পারে এর তরঙ্গ দৈর্ঘ্য, কারণ এর ফ্রিকোয়েন্সি খুব হাই, ফ্রিকোয়েন্সি কম বলে তরঙ্গ দৈর্ঘ্য ভেরি হাই, প্রায় 10,000 মিটার, ওকে। তারপরে দেখো মাইক্রোওয়েভ, হ্যাঁ, মানে 0.1 মিটার থেকে 3 × 10⁻³ মিটার, হ্যাঁ, মানে তরঙ্গ দৈর্ঘ্য কমে আসছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে। তারপর অবলোহিত তরঙ্গ 10⁻³ মিটার থেকে 8 × 10⁻7 মিটার, মানে 800 ন্যানোমিটার পর্যন্ত, ন্যানোমিটার 10⁻৯ মিটার, ওকে, ন্যানোমিটার। তো দৃশ্যমান আলো আমরা পাচ্ছি তোমার এই 800 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার। এটা তুমি যদি অ্যাংস্ট্রমে বলো তাহলে 8,000 অ্যাংস্ট্রম থেকে 4,000 অ্যাংস্ট্রম। তোমরা এককগুলো দেখে নিও, অ্যাংস্ট্রম কাকে বলে, 10⁻8 সেন্টিমিটারে অ্যাংস্ট্রম হয়, তাহলে 8,000 অ্যাংস্ট্রম থেকে 4,000 অ্যাংস্ট্রম। আর যদি মিটারে বলো তাহলে 8 × 10⁻7 মিটার থেকে শুরু করে 4 × 10⁻7 মিটার পর্যন্ত, অর্থাৎ 4,000 ন্যানোমিটার থেকে 8,000 ন্যানোমিটার পর্যন্ত। এই আলোতে, এইটুকুতে আলো আমরা দেখতে পাই, বাকি এই আলোতে এবং এই আলোতে আমরা দেখতে পাই না, অদৃশ্য আলো মানে এই আলো আমরা দেখতে পাই না, বা এই আলোতে আমরা দেখতে পাই না। কিন্তু এগুলোতে মানুষ না দেখতে পেলেও কিছু কিছু প্রাণী মানে বাদুড় বা অন্যান্য কিছু আছে, তারা কিন্তু ওগুলোতে কিছু কিছু দেখতে পায়, সেটা এখন আমি আলোচনা করছি না। এটা এক্স রে, এটা তো আমরা যেন হাড়ের ছবি করতে ব্যবহার হয়, হ্যাঁ, মানুষের গামা রে, মানুষের মধ্যে চলে যায় কিন্তু হাড়ের মধ্যে যেতে পারে না, তার জন্য হাড়ের ছবি আসে, তো গামা রে, এটা সাইন্টিফিক বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। তাহলে এই যে বিশাল তড়িৎচুম্বকীয় বর্ণালী ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এর সামান্য একটু অংশ হচ্ছে দৃশ্যমান আলো, বুঝতে পেরেছো? আর এই যে যেগুলো অদৃশ্য আলো, অবলের ইনফ্রারেড ক্যামেরা তৈরি করেছে, আমরা বিজ্ঞানীরা করেছে যাতে তোমরা অন্ধকারেও ছবি তুলতে পারো। অর্থাৎ তুমি যখন রাত্রিবেলা কোনো জঙ্গলে দিয়েছো, বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে, পশুপাখি পাখি ঘুরে বেড়াচ্ছে, তো তুমি যদি কোনো গাছে উঠে অন্ধকারে গিয়ে রাখো, তুমি তো অন্ধকারে দেখতে পাবে না, কিন্তু তুমি যদি ওই ইনফ্রারেড ক্যামেরা চোখে দাও তাহলে কিন্তু একদম দিনের আলোতে দেখতে পাবে। তোমরা ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে রাতের জঙ্গলের ছবি দেখতে পাও, এটা পরিষ্কার। কী করে তোলে রাতের ছবি, কী করে তোলে, কোনো ওরা কিন্তু আলো ফেলে না ইনফ্রারেড ক্যামেরায়, এখানে আলো ফেললে তো ন্যাচারাল জিনিসটা পাবে না, পশু পাখি তখন সতর্ক হয়ে যাবে, জানোয়ারেরা। সেই জন্য ওরা যাতে সতর্কতা বা কোনো রকম ডিস্টার্ব না হয়, সেই জন্য ইনফ্রারেড ক্যামেরায় ছবিগুলো তোলা হয়। ইনফ্রারেড ক্যামেরা পড়লে ওরা বুঝতে পারবে না, কিন্তু ছবি আমরা পরিষ্কার দেখতে পাবো ইনফ্রারেড ক্যামেরাতে, এটা সম্ভব। তো যাই হোক, প্রত্যেকটা তরঙ্গের আলাদা অ্যাপ্লিকেশন আছে। তোমরা দেখে মাইক্রো তরঙ্গ, এটা মাইক্রোওয়েভে রান্নাবান্নার কাজে ব্যবহার হয়, তোমরা জানো, হ্যাঁ। তো ওইগুলো দেখে নিও, বেশি লম্বা হয়ে যায় বলে আমি বলছি না, এগুলো খুবই সহজ ব্যাপার, যেটুকু তোমাদের বোঝার ছিল সেটুকু আমি বুঝিয়ে দিলাম, ওকে।
আমরা আজকে লেসনের শেষ পর্বে চলে এসেছি। একটা ছোট্ট একটা টপিক বাকি আছে, দেখো আলোর বিক্ষেপণ, ইংরেজিতে স্ক্যাটারিং অফ লাইট। এটা কি তোমরা জানো, বায়ুমণ্ডলে প্রচুর গ্যাসীয় অম্ল এবং ধূলিকণা আছে ভাসমান অবস্থায়। তো আলোকরশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসে তখন এই গ্যাসীয় অম্ল এবং ধূলিকণাগুলি দ্বারা বিক্ষিপ্ত হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এই ঘটনাটাকে আলো বিক্ষেপণ বলে। এটা কিন্তু প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি নয়, মানে বায়ুতে ভেসে থাকা ধূলিকণা, গ্যাসীয় কণা ইত্যাদি দ্বারা মানে ধাক্কা খেয়ে খেয়ে আলো কণা ছড়িয়ে পড়ছে। এই আলো রশ্মিগুলো এই ছড়িয়ে পড়া বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা এই বা গ্যাসীয় কণা দ্বারা, এটাই হচ্ছে বিক্ষেপণ। তো বিক্ষেপণ সব তরঙ্গদৈর্ঘ্য বিক্ষেপণ বা ছড়িয়ে পড়া একই রকম হয় না। এই সংক্রান্ত একটা সূত্র আছে, বিজ্ঞানী র্যালের দেওয়া, লেখা আছে বিজ্ঞানী র্যালের সূত্রটা বলা হয়েছে যে আলোর তীব্রতা, আমরা এই বিক্ষিপ্ত আলোর তীব্রতা তোমার সমানুপাতিক 1/λ⁴, মানে তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ছড়িয়ে পড়া আলোর তীব্রতা সেই আলোর তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সমানুপাতিক, λ⁴, তার এটা সমানুপাতের চিহ্ন, এটা ব্যস্তানুপাতিক 1 আছে, তাহলে এটা ব্যস্তানুপাতিক হবে। তাহলে আলোর তীব্রতা তোমার তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তার মানে ল্যাম্বডা যত কম হবে তরঙ্গ ছড়িয়ে পড়বে তত বেশি, আবার ল্যাম্বডা যত বেশি হবে, তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে ছড়িয়ে পড়বে তত কম। তো আমাদের আলোর ক্ষেত্রে দেখা যাক 7টা কালারের ক্ষেত্রে কার কেমন। তো তোমরা জানো যে লাল বর্ণে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেগুনি বা নীলের কম। তাহলে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে ওর ছড়িয়ে পড়বে সবচেয়ে কম, আর বেগুনি নীলের তরঙ্গদৈর্ঘ্য কম বলে, বেগুনি এবং নীলের তরঙ্গদৈর্ঘ্য কম বলে তারা ছড়িয়ে পড়বে সবচেয়ে বেশি। তারপর λ⁴, তাহলে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়বে। তো 7টা বর্ণের মধ্যে এই জন্য বেগুনি বা নীলটা বেশি ছড়িয়ে পড়ে আকাশে। কিন্তু আমরা বেগুনি না দেখে নীল দেখি, তার কারণটা হচ্ছে যে আমাদের চোখ, হিউম্যান আই, বেশি সেন্সিটিভ টু নীল কালার, অর্থাৎ নীল আলোর প্রতি সংবেদনশীলতা বেশি আমাদের হিউম্যান আই। সেই জন্য বেগুনি পরিবর্তে আমরা নীলটাই বেশি চোখে পড়ে, সেই জন্য আমরা আকাশকে নীল দেখি। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন দেখো, বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের ব্যবহার করা হয় কিনা। একই কারণ, যদি বললাম লালের যেহেতু তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাহলে ওর ছড়িয়ে পড়ার প্রবণতা কম, তাহলে অনেক দূর থেকে ওটা ভিজিবল থাকে। হ্যাঁ, যেহেতু ওটা ছড়িয়ে পড়ে না, সেহেতু ওটা অনেক দূর থেকে তার চোখে পড়ে এবং বিপদে দাঁড়ানো সম্ভব হয়, যেহেতু ওটা ফেড আউট হয়ে যায় না, অর্থাৎ ছড়িয়ে পড়ে না। হ্যাঁ, যেহেতু ওর তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাহলে ওর বিক্ষেপণের প্রবণতাটা কম, ছড়িয়ে পড়ে কম। ফাইনালি লাস্ট একটা প্রশ্ন আছে, দেখো সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় লাল দেখায় কেন? তো এখানে আমি যেটুকু আলোচনা করলাম এখান থেকে বলে দেওয়া সম্ভব, সেই জন্য আমি এটা আর তোমাকে ব্যাখ্যা করবো না। এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো, তোমরা যে যা জানো কমেন্ট বক্সে লিখবে এবং আমাকে ফিডব্যাক দেবে। কে কতটা লিখলে সেটা আমি দেখবো, তাতে আমি বুঝতে পারবো তোমরা কতটা পড়াশোনা করছো। ওকে, তাহলে আজকের লেসন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। মাই স্টুডেন্টস, লেসনটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, থামস আপ, আর কমেন্ট করো কেমন লাগলো, বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করো। আর নতুন যারা এসেছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও, একদম ফ্রি, তোমার কোনো পয়সা খরচ হবে না। কিন্তু তোমরা এই কমেন্ট বা সাবস্ক্রাইব করলে সেটা আমার জন্য বিরাট ইম্পর্ট্যান্ট, আমার খুব ভালো লাগবে এবং আমার অনেক কাজে লাগবে। তো তোমরা আমার সঙ্গে থাকো, নতুন নতুন এরকম ভিডিও লেসন এবং এডুকেশনাল নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকো, তোমাদের অনেক উপকার হবে। থ্যাংক ইউ।